So, hello everyone, welcome you all to our micro level science studies center. So, আমি এমডি ইমরাউল ইসলাম আজকে তোমাদের ক্লাস 12 এর একটি কবিতা পড়াবো। সো আমি মেইনলি ভাবছিলাম একটা কন্টেন্ট এডুকেশনাল কন্টেন্ট শুট করব। তো প্রথমে মাথায় এলো ক্লাস 12টা শুরু করি, কারণ সোশ্যাল মিডিয়া বলো বা বিভিন্ন প্ল্যাটফর্মে খুব একটা 12 এর কন্টেন্ট গুলো না অ্যাভেলেবেল, বেশ কিছুটা আছে কিন্তু নাই খুব একটা। সুতরাং ভাবলাম যে ক্লাস 12 থেকে শুরু করি। তো ক্লাস 12 এ যেহেতু থার্ড সেমিস্টার এক্সামটা সামনেই আছে, বেশ কিছুটা দিন বা দুটো মাস পরেই, সুতরাং লিটারেচার পার্টটা যদি আমি কমপ্লিট করিয়ে দিতে পারি যথেষ্ট মার্কস উঠে যাবে। তার সাথে সাথে গ্রামার পার্টগুলো আমি ধরে ধরে একটা একটা করে করিয়ে দেবো। তো অনলাইনে অ্যাভেলেবিলিটিটা পাবা আমাদের প্ল্যাটফর্মে। তো অবশ্যই তোমরা এমএলএস সেন্টার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না। আর ছোট ছোট ক্লিপ দেখার জন্য ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারো। সো আজকে মেইনলি আমি শুরু করতে যাচ্ছি আওয়ার ক্যাজুয়াল এনার্জি। আমি টাইম ওয়েস্ট করবো না বা বেশি টাইম নেবো না তোমাদের, খুব স্লোলি আর ডিটেইলে যেভাবে করানো যায় আমি করব। আমি চেষ্টা করব একটা থেকে দুটো পার্টে পুরো কবিতাটা করার। আর সত্যি কথা বলতে গেলে এর আগের সিলেবাসটা যেটা ছিল ক্লাস 12 এর, যেটা সেমিস্টার সিস্টেম হওয়ার আগে খুব ছোট ছোট কবিতা ছিল, কিন্তু এখন যখন সেমিস্টার সিস্টেমে ডিভাইড হয়ে গেছে আমাদের সিলেবাসটা ক্লাস 12 এর, তখন কিন্তু কবিতাগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, যথেষ্ট বলতে প্রচুর লেন্দি। মানে আজকে যেটা আমরা পড়বো আওয়ার ক্যাজুয়াল এনার্জি, এটা 55 লাইনের কবিতা। তো আমি ট্রাই করছি একটা ভিডিওটা কমপ্লিট করার। খুব একটা লেন্দি মনে হলো তোমাদেরকে বোরিং লাগতে পারে, ওই জন্য আমি দুটো ভিডিওতেই করবো। সো উইদাউট এনি ডিলে লেটস বিগিন। তো আমাদের কবিতার নাম হচ্ছে আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। তোমাদের যদি একটা প্রশ্ন করি, ক্যাজুয়ারিনা ট্রি একটা একটা এই ক্যাজুয়ারিনাটা কি? ক্যাজুয়ারিনা একটা গাছের নাম। যেমন আমরা সচরাচর আম, কাঁঠাল, লিচু, শাপাট এই গাছগুলো নামগুলো, ফলের নাম শুনেছি, তাদের একটা একটা গাছ আছে, নাম আছে কিনা, কোন একটা গাছে ফলে ওঠে, সেরকম একটা গাছ আছে, গাছটার নাম হচ্ছে ক্যাজুয়ারিনা। তো এই ক্যাজুয়ালিনা গাছটা নিয়ে একটা কবিতা কেন লেখা হলো? তো কেন লেখা হলো সেটা জানার আগে কে লিখেছে জানি, তার তার ব্যাপারে যদি কিছু জানতে পারি তাহলে উদ্দেশ্যটা বুঝতে পারবো কেন লেখা হয়েছে। আমাদের রাইটার হচ্ছে তরু দত্ত। বাংলায় যদি বলি তরু দত্ত। তরু দত্ত শুনে মনে হচ্ছে না বাঙালি? ঠিক ধরেছ, ইনি হচ্ছেন একজন বাঙালি রাইটার। সো একজন বাঙালি রাইটার ইংরেজি কবিতা লিখেছেন যার নাম হচ্ছে আওয়ার ক্যাজুয়ালিটি। এবার তিনি তো বাঙালি রাইটার, তিনি তো একটা বাঙালি আম, কাঁঠাল, জাম, লিচু কিছু নিয়ে একটা গাছ নিয়ে লিখতে পারতেন। তিনি ক্যাজুয়ালিনা ট্রিটা কেন লিখতে পারেন? একটা বিদেশি গাছ ক্যাজুয়ালিনা ট্রি, যেটা একটা বড় ঝোপের মতো হয়, বিরাট, খুব একটা লম্বাও হয় আর অনেকটা এরিয়া নিয়ে দখল করে থাকে, আর নিচটা খুব সুন্দর মনোরম আবহাওয়া থাকে এবং খেলার মতো গুড়িটাও অনেক বড় থাকে আর অনেক একটা মনোরম আবহাওয়া থাকে সেখানে। সুতরাং খেলাধুলার জন্য মেইনলি যারা খুব ছোট বয়সী তাদের জন্য খুব একটা সুন্দর একটা আবহাওয়া প্রদান করে গাছ। তো একটু ছোট্ট একটা গল্প বলে দিই। গল্প বলতে গেলে এই তরু দত্তের কিছু একটা গল্প, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। তরুলতার পুরো নাম হচ্ছে তরুলতা দত্ত বাংলায়। এই বাঙালি, পশ্চিমবঙ্গে তিনি থেকেছেন বাঙালি। এবার তার থেকে বড় কথা হচ্ছে তিনি তার জীবনের শেষ মুহূর্তটা বা জীবনের বেশিরভাগ টাইমটা তিনি বাইরে থাকতেন, মানে বাইরে থাকার কথা, পশ্চিমবঙ্গে খুব একটা থাকতেন না বা এখানে থাকতেন না। তিনি কোথায় থাকতেন? এবার কিন্তু তার যেটা বাড়ি ছিল, বাড়িতে একটা গাছ ছিল, গাছটা হচ্ছে ক্যাজিওরেনা ট্রি। তো এখানে বুঝতে পেরেছো তার বাড়ির গাছ, সামনের গাছটাকে, এই ক্যাজুরানা গাছটাকে স্মরণ করে তিনি একটা কবিতা লিখেছিলেন। এই কবিতাতে আমরা তাদের কিছু বাড়ির বা তার সিবলিংস যেটা ভাই বোন, তাদের বর্ণনা কিছু পাবো। তো কিভাবে কি পাবো সেটা আমরা কবিতার লাইনের মাধ্যমে বুঝবো। তার আগে আমি বলে দিই তরুলতা দত্ত সম্পর্কে কিছু কথা। তো তরুলতা দত্ত একজন ট্রান্সলেটর ছিলেন। ট্রান্সলেটর বলতে কি, তিনি বিভিন্ন ভাষা ট্রান্সলেট করতে পারতেন, ইংরেজিতে প্রচুর দক্ষ ছিলেন তিনি। তিনি মাত্র 21টা বছর বেঁচে ছিলেন, তার যেটা পুরো জীবনটা 21 বছরের ছিল। ধরতে গেলে আমরাই 20-21 বছরের হয়ে গেছি, কিন্তু আমাদের বয়স আস্তে আস্তে হয়তো তিনি পরলোক গমন করেছেন। তার জীবনের শেষ সময়টুতে, শেষ যখন একটা বছর ছিল বা শেষ বছরটুতে, তিনি তার লেখা লিখেছিলেন আওয়ার ক্যাজুয়াল এনার্জি। কারণ সেই টাইমে তার খুবই, তার যেটা পরলোকে চলে যাওয়া ভাই বোনদের কথা মনে পড়তো, কিছু মেমোরি বা স্মৃতি তার সামনে ভেসে আসতো, সেগুলো স্মরণেই তিনি লিখেছিলেন। তো তরুলতা দত্ত একজন খ্রিস্টান ফ্যামিলি থেকে আসতেন। তিনি ট্রান্সলেটর ছিলেন, তার 3টা ভাষাতে মেইনলি খুব দক্ষতা ছিল, সেটা হচ্ছে ইংলিশ, ফ্রেঞ্চ এবং সংস্কৃত। তার দুটো ভাই বোন ছিল, যারাও খুব কম বয়সে পরলোক গমন করে বা তাকে ছেড়ে যায়। কিন্তু তার ভাই বোনদের সাথে তার অনেক স্মৃতি বা মেমোরি জড়িয়ে ছিল। তার ভাই বোন আব্জু এবং আরু, এই দুজন তার ভাই বোন ছিল। এবং তার বাবা,
তার লেখালেখির জগতে তার বাবা যথেষ্ট অবদান রেখেছেন। তার এই যে আওয়ার ক্যাজুয়াল ট্রিটা তিনি পাবলিশ করিয়েছিলেন। তিনি তার অ্যানসিয়েন্ট অফ ব্যালেন্স অ্যান্ড লেজেন্ড অফ হিন্দুস্তান, এইখানে তিনি তার আওয়ার ক্যাজুয়াল ট্রি, তরুলতা দত্তের ক্যাজুয়াল ট্রিটা প্রডিউস করেছিলেন বা প্রকাশ করেছিলেন 1882 খ্রিস্টাব্দে। এবার 1882 খ্রিস্টাব্দে মানে সময়টা কিন্তু অনেক আগের। সেই টাইমে তার ইংরেজি দক্ষতা যে কি ছিল আমরা বলে বোঝাতে পারবো না। মেইনলি আমরা 21 বছর বয়সে বেশি ছিলেন, এই কম বয়সে তিনি ইংরেজিতে যা লিখেছিলেন ভারতে মানে গুণে মানে খুব চাইল্ড রাইটার হিসাবে, তিনি চাইল্ড রাইটার হিসেবে খ্যাত ছিলেন। তার দক্ষতা লেখালেখিতে যথেষ্ট ছিলেন বলে তার অল্প বয়সে যথেষ্ট কিছু লিখতে পেরেছিলেন এবং খ্যাতিও পেয়েছিলেন, যথেষ্ট ফেমাস ছিলেন তিনি। তার বাবা গোবিন্দ চন্দ্র দত্ত ছিলেন, তিনি এই লেখাটাকে প্রডিউস করেছিলেন বা পাবলিশ করেছিলেন। তো এবার যদি তার জন্মমৃত্যু নিয়ে বলি, মেইনলি 1856-তে তার জন্ম, তরুলতা দত্তের জন্ম, 1877-এ তার মৃত্যু, মাত্র 21টা বছর তিনি বেঁচেছিলেন। এবার মোদ্দা কথা হচ্ছে তিনি মারা গেলেন কেন? একটা নর্মাল মানুষের জীবন তো মিনিমাম 70 তো বেঁচেই যায়, তো সেই টাইমে ওই টাইমে লোক তো বেশি বছর, তিনি মারা গেলেন কেন? তো তাদের পুরো ফ্যামিলিতে একটা রোগ মানে বংশ পরম্পরায় মারা যেতেন। মেইনলি তার ভাই বোন টিউবারকিউলিওসিস, যাকে আমরা নর্মাল ভাষায় টিবি বলে জানি, টিবি রোগে মারা গেছিল খুব কম বয়সে। তিনিও সেম টিউবারকিউলিওসিসে 21 বছর বয়সে তিনি মারা যান। কিন্তু হ্যাঁ, তিনি বুঝতে পেরেছিলেন তিনি হয়তো মারা যাবে। মেইনলি বড় রোগ হলে তিনি মানুষ যে পেশেন্ট থাকে সে বুঝতে পারে মারা যাবো, তো নিজের যে ইচ্ছাগুলো আশাগুলো সেগুলো তিনি মানে মেইনলি উপভোগ করার চেষ্টা করে বা প্রকাশ করার চেষ্টা করে। তো সেরকমই তরুলতা দত্ত বা তরু দত্ত তিনি তার ক্যাজুয়াল ট্রির মাধ্যমে তার মনের ভাবনা চিন্তা, তার ভাই বোনের প্রতি ভালোবাসা এবং ইচ্ছাগুলোকে প্রকাশ করেছিলেন। তো এইটুকু আমরা জানালাম। এবার আমরা কবিতাতে প্রবেশ করি, কবিতা থেকে কি কি জানবো। তো শুরু করা যাক আমাদের কবিতা। সো দেখো, আমি তাহলে কবিতাটা লাইন বাই লাইন পড়বো, প্রত্যেকটা ওয়ার্ডকে ধরে ধরে এক্সপ্লেন করবো যাতে তোমরা বুঝতে পারো। আমি চাইবো না যে একটা অন শর্টে পুরো একবারে জাস্ট পার করে দিই, আমি চাইবো যে প্রতিদিন বোঝো। হ্যাঁ মানছি শেষ টাইম, বাট তোমাদের 2 মাস সাথে টাইম আছে, সুতরাং আমি যদি লিটারেচারটা অটোমেটিকলি কমপ্লিট করে দিতে পারবো, আর গ্রামারটা ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। আমি তো রুলস থেকে শুরু করে বিভিন্ন জিনিস করিয়ে দিবো, শুধু প্র্যাকটিসটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি ধরে ধরে যতটা করা যায় গ্রামার প্র্যাকটিস করাবো। আজকে কবিতা শুরু করছি, কবিতায় ফোকাস করো। সো দেখো, এখন তোমাদের আবার ক্যাজুয়াল ট্রি প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে দেখাচ্ছি আমি। না দেখো, এই কবিতাটা মেইনলি তরু দত্তের জীবন কাহিনী বা তার কোনো স্মৃতি মেমোরিটাকে স্মরণ করে লিখেছেন। তিনি চেয়েছিলেন আবার ক্যাজুয়াল ট্রিটা যেন অমর হয়ে যায়। অমর হয়ে যাক মানে কেমন অমর হবে? দেখো, জীবনে আমরা অনেক ধরনের গাছ গাছ রিলেটেড কবিতা গল্প পড়েছি। যেমন আমরা চোখের সামনে অজগরটি আসছে তেরে আমটি আমি খাবো, এটা আম বা আম গাছের তুলনা হলো। যেমন আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। তো এই যে আতা গাছে তোতা পাখি, তো আতা গাছটা মেনলি সচরাচর আমরা ইউজ করি, তো আতা গাছ কেন বললাম আমরা? বা আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া মারু চাবুক ছুটগুলো, তো আমের উল্লেখ কেন হলো? এখানে তো কলা পাতাও বলতে পারতো। সেরকমই আতা গাছে তোতা পাখিতে আতা গাছ কেন বলা হলো? তো বলতে পারতো যে কাঁঠাল গাছ বা জাম গাছ, লিচু গাছ বলতে পারতো। যদি রাইটার যিনি লিখেছিলেন যদি ওই জায়গায় ওই নামটা ইউজ করতেন, আজ আমরা ওটাই পড়তাম, আতা গাছটা আমাদের মাথায় থাকতো না। তো দেখো, প্রত্যেক লেখার পিছনে তার কিছু একটা আতা গাছটাকে ফেমাস করেছিলেন। যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেটা তিনিও গাছ নিয়ে কিছু লিখেছিলেন। তো আমি সেরকমই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা তুলনা আছে এই কবিতায়, সেটা আমরা যখন আস্তে আস্তে সেখানে আলোচনা করছি কেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথাটা বললাম। তো এখন মেইনলি আবার ক্যাজুয়াল ট্রি, তিনি অর্থাৎ তরু দত্ত চেয়েছিলেন আবার ক্যাজুয়ারিনা ট্রি অর্থাৎ ক্যাজুয়ারিনা গাছটি যেন অমর হয়ে থাকেন। তিনি এটাও বলেছেন, আমি জানি না তোমাকে কতটা অমর করতে পারবো। অন্যান্য রাইটারগুলো, ইংলিশ পোয়েটগুলো যেভাবে তাদের গাছগুলোকে অমর করতে পেরেছেন, তিনি সেটা পারবেন কিনা জানেন না, কিন্তু তিনি নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন। এই 55টা লাইনের মাধ্যমে তিনি এই গাছটাকে অমর করার চেষ্টা করবেন। তোমাদের ব্যক্তিগত মতে বলো তো অমর হয়েছে কিনা? আজ যদি অমর না হতো, আমরা ওই গাছটার চর্চা করছি, ক্যাজুয়ালিনা ট্রির কথা আমরা ভাবতাম না যদি আমাদের পাঠ্য বইয়ে বা টেক্সটে না থাকতো। সুতরাং দেখতে গেলে অমর তো করেছেন তিনি, যতটা পেরেছেন অমর করেছেন একজন বাঙালি রাইটার হিসেবে, যিনি ইংরেজিতে লিখেছিলেন আবার ক্যাজুয়ালিনা ট্রি, এবং তার লেখাটা আমরা তাহলে ওয়ান বাই ওয়ান পড়তে থাকি। দেখো, লাইক আ হিউজ পাইথন winding round and round, like a huge python winding round and round. তো দেখো, like a huge python, হিউজ বলতে কি বড়, বিশাল আকার, পাইথন
পাইথন একটা সাপের নাম, সেটা হচ্ছে অজগর সাপকে আমরা মেনলি পাইথন বলি। লাইক আ হিউজ পাইথন, অজগর সাপের মতো বিশাল, অজগর সাপের মতো বিশাল। ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, ওয়াইন্ডিং বলতে পেঁচিয়ে পেঁচিয়ে থাকা। কেমন করে পেঁচিয়ে থাকা? রাউন্ড অ্যান্ড রাউন্ড, গোলাকারে। আমরা কিছু লাইন, একটা লাইন পড়লাম যেটা লাইনের মানে হচ্ছে অজগর সাপের মতো বিশালাকার কি করছে, গোল আকারে পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছে। কোনো মানে এখনো বুঝতে পারলাম? বুঝতে পারলাম না। একটা লাইনের কি বোঝা যায়? দ্বিতীয় লাইনে যাই। দ্য রাগড ট্রাঙ্ক ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স। আমরা ওয়ার্ডের মানেগুলো দেখি। রাগড ট্রাঙ্ক বলতে কি? রাগড মেনলি রাগডের অর্থ হচ্ছে অমসৃণ, এবড়ো খেবড়ো, যেটা নমনীয়তা বা মসৃণ নয়। ওকে, ট্রাঙ্ক বলতে কি? মেনলি এখানে ট্রাঙ্কটার মানে বুঝবো আমরা গাছের একটা গুড়ি, যেটা গুড়ি বড়টা থাকে না, মেইনলি যেটা ডালের একটা গুড়ি হয় কিন্তু গাছের মেইন গুড়ি, সেটাকে ট্রাঙ্ক বলে জানবো। ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, স্কার্স বলতে ক্ষত, বা যে ক্ষত বা গর্তগুলোকে স্কার্স বলা হয়। ডিপ বলতে গভীর ক্ষত, আর ইনডেন্টেড মানে দাগ, মানে ওই গুড়িটার উপর দাগ আছে। দাগ কেমন? ক্ষত, গভীর গর্তের, গভীর গর্ত বা গভীর ক্ষতর দাগ আছে। কেমন দাগ? গভীর গর্তের দাগ। কোথায়? ওই অমসৃণ গুড়ির ওপর। তো এই দুটো লাইন পড়লাম। দেখো, প্রথমে বললো একটা বিশালাকার অজগরের মতো, কি গোল আকারে ওয়াইন্ডিং করা আছে, জড়িয়ে ধরা আছে। তারপর কি কোথায়? একটা অমসৃণ ট্রাঙ্কে। কিভাবে? যেখানে একটা দাগ আছে, দাগগুলো কিসের? বড় বড় গর্তের, ডিপ মানে গভীর গর্ত। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স বলতে, দেখো সামিট বলতে যেটা চূড়াকে বোঝায়। মেনলি গাছ চূড়া বলতে কি, গাছের যেটা সর্বোচ্চ অংশ সেটাকে চূড়া বলা হয়। নিয়ার দ্য স্টার্স মানে ওটাকে এতটা লম্বা বলেছে, এতটা লম্বা বলেছে যে সেটা তারাদের ছুঁয়ে নিচ্ছে। বাস্তবে কি গাছটা তারাদের ছুঁতে পারে? অবভিয়াসলি পারে না। বাট বলে না, একটা উদাহরণ দিতে চেয়েছেন যে তুই জিরাফ, মানে কোনো মানুষকে আমরা বলি তুই জিরাফের মতো লম্বা, মানে অরিজিনাল তো জিরাফের মতো লম্বা মানুষ হয় না, কিন্তু হ্যাঁ বলে না তুলনা করলাম, সেরকম ভাবে গাছটার লম্বা এতটাই বলতে চেয়েছে যে তাকে তারাদের সমান লম্বা বলেছে। তো এই তিনটা লাইনকে যদি আমি এক্সপ্লেন করি, মেইনলি একটা গাছ আছে, যে গাছটা হচ্ছে ক্যাজুয়ারের গাছ, যেটা গাছের অজগর সাপের মতো মোটা কোন একটা জিনিস, অজগর সাপের মতো বড় এবং মোটা, গোল ভাবে রাউন্ড রাউন্ড করে পেঁচিয়ে যাচ্ছে। এবং তার যে ট্রাঙ্কটা মানে তার যেটা গুড়িটা, সেটাতে অনেক অমসৃণ অংশ আছে। অমসৃণ কেন হয়েছে? কারণ দেখো বড় বড় দাগ আছে। দাগটা কিসের? গর্তের। গর্তটা কিন্তু গভীর গভীর গর্ত, ছোট মোটো গর্ত না। তো এ বললো, তারপর বলছে কি ওই গাছটার উচ্চতাটা এত বেশি যে তারাদের ছুঁয়ে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। A creeper climbs in whose embraces bound. দেখো এখানে একটা সিমিলি ইউজ করা হয়েছে। মানে প্রথমে ভাবো একটা সাপের কথা বলো, পাইথন মানে অজগর সাপ, বাট দেখো পরে বলছে আ ক্রিপার ক্লাইম্বস। ক্রিপার বলতে কি? এই যে লতা পাতাগুলোকে ক্রিপার্স বলা হয়, যেগুলো গাছদের জড়িয়ে ধরে বলে না, ক্রিপার্স। লতানো লতা পাতা অ্যাকচুয়ালি। তো মধ্য কথা হচ্ছে এই পাইথন কিন্তু অ্যাকচুয়ালি সাপ না, পাইথনকে এটার সাথে সিমিলি মানে তুলনা করা হয়েছে যে ওই অ্যাকচুয়ালি পাইথন কোনটাকে বলা হয় জানো? এই লতা পাতাগুলোকে। অর্থাৎ ক্যাজুডেনের ট্রিটা যেটা মোটা হিউজ দাঁড়িয়ে আছে, তার গায়ে গর্ত আছে এবং তাকে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে যাচ্ছে কি ওই ক্রিপার্স গুলো, লতানো পাতাগুলো। ইন হুজ এমব্রেসেস বাউন্ড। এমব্রেসেস বলতে, এমব্রেসেস বলতে নর্মালি গাছটাকে এমব্রেস করে আছে, যা মানে নর্মালি জড়িয়ে ধরা আছে, নিজেকে যা সাজিয়ে রেখেছে গাছটাকে কি দিয়ে? এই ক্রিপার্স গুলো দিয়ে। নো আদার ট্রি কুড লিভ। নো, দেখো এখানে ফুল স্টপ দিয়েছে কিন্তু, মানে এখান থেকে শেষ বলতে ওই লতানো। মেইনলি আমরা যতটা জানি বিজ্ঞানে তো মোটামুটি 12-এ আছো, ক্লাস 10 অব্দি তো লাইফ সায়েন্স পড়াইছো, সেখানে দেখো তো একটা গাছের যখন একটা পরজীবী গাছ বা অন্য গাছ যখন জন্মায়, সেই গাছটাকে নিজে পুষ্টি তৈরি করতে পারে না। যে বড় গাছটার উপর জন্মায় সেই গাছটার পুষ্টি রস শুষে খেয়ে নিজেকে তৈরি করে থাকে। একটা টাইমে দেখবো যদি বেশি ওই এক্সট্রা পরজীবী গাছগুলো বা এক্সট্রা গাছগুলো জন্মে যায়, তখন কি হয় গাছটারও মানে বাড়তে পারে না, নিজে একবারে শুকিয়ে যায় গাছটা, বা পাতা টাতা ঝরে যায়, অনেক ধরনের ক্ষতি হতে পারে গাছটা। কিন্তু এখানে ক্যাজুয়ালিটা এতটা পাওয়ারফুল যে এই ক্রিপার্স গুলো তার গায়ে আছে, বাট সে নিজেকে জীবিত রেখেছে। অন্য গাছেরা হয়তো বেঁচে থাকতে পারতো না, নো আদার ট্রি কুড লিভ, কিন্তু আমাদের ক্যাজুয়ালের ট্রিটা বেঁচে ছিল। কে বলেছে? তরু দত্ত বলেছে, তার বাড়ির সামনে ক্যাজুয়ালের গাছটা।
তারপরে লাইনটা বলছে দেখো, বাট গ্যালান্টলি, গ্যালান্টলি মানে সাহসী, গ্যালান্টলি মানে সাহসিকতার সঙ্গে দ্য জায়েন্ট উইয়ার্স স্কার্ফ, স্কার্ফ মানে প্রত্যেকটা লাইনের মানে বলছে দেখো, গ্যালান্টলি বললে বললাম সাহসিকতার সঙ্গে, তারপর দ্য জায়েন্ট, জায়েন্ট বলতে কি বোঝো তোমরা? জায়েন্ট মানে হচ্ছে দৈত্য বা দানব, মেনলি দৈত্য দানব মানে কি বড় বিশালাকার, মানে যেটা যার জীব আছে, বড় দৈত্য দানব, মেনলি দৈত্য দানব একটা তুলনা করা হবে এখানে। উইয়ার্স স্কার্ফ, স্কার্ফ বলতে, স্কার্ফ বলতে মফলার, আমরা নর্মালি ঠান্ডায় যেটা গড়িয়ে মফলার ইউজ করি সেটা না, সেটাকে মফলার বলা হয়। তো এখানে বলতে চেয়েছে ওই গাছটা অর্থাৎ ক্যাজুরানা গাছটা সাহসিকতার সঙ্গে সেই লতাগুলোকে মাফলারের মতো নিজের গায়ে জড়িয়ে রেখেছে। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? মোদ্দা কথা হচ্ছে একটা অজগর সাপের মতো বড় কোন একটা জিনিস আমাদের ক্যাজুরানা গাছটাকে ওয়াইন্ডিং করে রেখেছে, জড়িয়ে জড়িয়ে রেখেছে। এবং গাছটা কেমন? অমসৃণ। কিসের জন্য অমসৃণ? তার গায়ে দাগ আছে, দাগটা কেমন? গভীর গর্তের দাগ। এবার এটা গাছটা কতটা লম্বা? এতটাই লম্বা যে মনে হচ্ছে তারাদের ছুঁয়ে নিচ্ছে। তারপর কি সেই গাছে জড়িয়েছিল কি? প্রথমে পাইথন বললো অজগর সাপ, যে অজগর সাপটা অ্যাকচুয়ালি সিমিলি হিসাবে ইউজ করা হচ্ছে, আসলে অজগর সাপটা কি লতা, মানে জড়িয়ে থাকা লতাগুলো। এই নিজেকে আলিঙ্গন করে নিজেকে জাস্ট ওই মনে হচ্ছে গাছটা সৌন্দর্যকে বাড়িয়ে দিচ্ছে, এরকম ভাবে রেখেছে, নিজেকে অলংকারের মতো করে সাজিয়ে রেখেছে। যেভাবে গাছটার পুষ্টিকে শুষে খাচ্ছে, অন্য গাছ হয়তো বেঁচে থাকতে পারতো না, কিন্তু আমাদের ক্যাজুয়ালানা গাছটা বেঁচে আছে। বাট গ্যালান্টলি দ্য জায়েন্ট উইয়ার্স স্কার্ফ, সাহসিকতার সঙ্গে সেই ক্যাজুয়ালানা গাছটা মনে হচ্ছে ওই লতা পাতাগুলোকে মাফলারের মতো গায়ে জড়িয়ে রেখেছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, ওই গাছটাতে দেখো ওর পুষ্টিটা শুষে খাচ্ছে এই ক্রিপার্স গুলো, তবুও সেই গাছে ঝুলে আছে কি ফ্লাওয়ার্স, ওই ক্যাজুয়ালানা গাছে ফুল ঝুলে আছে। এবার ফুল তো ঝুলে আছে মানে কি পুষ্টিটা যতটা খাচ্ছিস খা, কিন্তু আমার ফুল ঝুলে থাকবে। এর ফুলগুলো কেমন? ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বোজ অ্যামং, দেখো প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানলে সুবিধা হবে। ক্রিমসন বলতে কি মানে লাল রংকে আমরা রেড বলি, যখন লালটা যখন অতিরিক্ত গভীর গাঢ় লাল হয়ে যায় তখন সেটাকে ক্রিমসন কালার বলে। ক্রিমসন কালার মানে গভীর মানে গাঢ় লাল যেটাকে বলে। ক্লাস্টার্স, ক্লাস্টার্স বলতে গুচ্ছ আকারে রাখা, মানে ফুলগুলো ঝুলে আছে গাছে, ফুলগুলো ঝুলে আছে গুচ্ছ আকারে এবং এত গভীর লাল গাঢ় লাল যে দেখে টক 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 করে লাল হচ্ছে। অল দ্য বোজ অ্যামং মানে ছোট ছোট ওয়ার্ডের মানে জানে, যেমন বোজ মানে হচ্ছে ডাল, ফুল তো ডালেই ঝুলে থাকবে না, গুচ্ছ আকারে ঝুলে আছে, লাল আকারে ঝুলে আছে, এমন গাছ থেকে ঝুলে আছে। whereon all they are gathered bird and bees, এবার দেখো গাছে ফুল আছে, ফুলটা টকটকে লাল মানে কি, তারপরে কি ফুলে তো মধু থাকবে বা রস থাকবে, এই মধু বা রসের মোহমায়ায় বা তাদের টানে পাখি এবং বীজ বলতে মৌমাছি, বার্ড মানে পাখি, বীজ মানে মৌমাছিগুলো উড়ে উড়ে আসে। দেখো মেনলি অ্যাট্রাক্ট করার জন্য, পাখি বা মৌমাছিকে অ্যাট্রাক্ট করার জন্য ফুলদের নিজের রঙকে টকটকে করতে হয়, সেটা করে দিয়েছে ক্যাজুয়াল, এবং তাতে মধু থাকে আর গুচ্ছ আকারে থাকলে বেশি, যেখানে বেশি থাকবে বেশি দৌড়াদৌড়ি করবে না এক ফুল অন্য ফুল থেকে, সেই জন্য পাখি এবং বার্ডগুলো পাখি এবং বীজগুলো অর্থাৎ পাখি এবং মৌমাছিগুলো এসছে ক্যাজুয়ালিনা গাছে, কারণ ক্যাজুয়ালিনা গাছ নিজেকে এমন করে ধরে রেখেছে যেন অন্যান্য পাখিগুলো এবং মৌমাছিগুলো অ্যাট্রাক্ট হয়ে যায়। দেখো তারপর বলছে অ্যান্ড অফেন অ্যাট নাইট দ্য গার্ডেন ওভারফ্লোস। দেখো ওএফটি লেখা আছে, ওএফটি মানে একটা পোয়েটিক ইউজ দিতে গেলে, মানে নর্মালি অফেনটাকে ওএফটি, যেটাকে অফেনটাকে নর্মালি পোয়েটিক ইউজে অফ ওএফটি হিসাবে লেখা হয়, এটাকে অফেন। অ্যাট নাইট, অফেন অ্যাট নাইট দ্য গার্ডেন ওভারফ্লোস, ওভারফ্লোস মানে পরে দুটো লাইন আছে যেটা আমি লিখছি। ওভারফ্লোস মানে হচ্ছে উপচে যাওয়া। উপচে যাওয়া বলতে কি, তোমরা এক গ্লাস জল দিলে জল আবার ঢেলে যাচ্ছে, উপচে যাবে না, সেটা হচ্ছে উপচে যাওয়া। উপচে যাচ্ছে রাত্রিবেলা, রাত্রিবেলা সাধারণত উপচে যাচ্ছে গার্ডেনটা। কেন উপচে যাচ্ছে পরের দুটো লাইন পড়বো, তাহলে অবভিয়াসলি বুঝতে পারবো, তো সঙ্গে থাকো। সো দেখো অ্যান্ড অফেন অ্যাট নাইট দ্য গার্ডেন ওভারফ্লোস, ওভারফ্লোস মানে কি বললাম, কোনো জিনিস উপচে যাওয়া। রাত্রিবেলা গার্ডেন যেটা বাগানটা উপচে যায় কিসে? উইথ অন সুইট সং, উইথ অন সুইট সং, গার্ডেনটা উপচে যায় কিসে? একটি একটি মিষ্টি গানে। দেখো এখানে কটা গানের কথা বলা হয়েছে? একটি একটি গান। এই ছোট ছোট জিনিসগুলোতে খেয়াল রাখবে, এমসিকিউ যেহেতু বেস্ট এক্সাম হবে বাট এটা, সুতরাং এটা মনে রাখতে হবে। ওয়ান সুইট সং, সংটা কেমন? সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, সিমস, সিমস টু হ্যাভ নো মানে মনে হচ্ছে এই গানের কোনো বন্ধ নাই, মানে এন্ডিং নাই, ক্লোজই নাই, এই গাছটা বন্ধ হবে না, চলতেই থাকবে।
দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ। এই গানটা বন্ধ হবে না, একটাই গান চলতে থাকবে রিপিটেডলি, ব্যাক টু ব্যাক প্লেলিস্ট চলবে না, ব্যাক টু ব্যাক চলতে আছে, একটাই গান ব্যাক টু ব্যাক চলতে থাকবে। আর এই গানে পুরো গার্ডেনটা ওভারফ্লো হয়ে যাবে। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি while men repose, হচ্ছে গাছটা থেকে সেই গানটা হয়তো ভেসে আসছে, উৎপত্তি হচ্ছে গাছটা থেকে গানটা ভেসে আসছে। যখন মানুষজন রিপোজ, রিপোজ বলতে হচ্ছে কি বিশ্রাম করা বা আরাম করা, মানুষ যখন ক্লান্তির পরে বিশ্রাম করছে বা আরাম করছে, সেইটাই হচ্ছে রিপোজ। তো এইটুকুটা যদি বলি, রাত্রিবেলা গার্ডেনটা ওভারফ্লো হচ্ছে কিসের জন্য? একটি মিষ্টি গানের দ্বারা। গানটা কটা? একটাই গান। গানটার শেষ আছে কি? অবশ্যই নাই। দি সিমস টু হ্যাভ নো ক্লোজ, গানটার কোনো শেষ নাই। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, অন্ধকারে সেই গাছটা থেকে, ডার্কলিং মতো অন্ধকার থেকে, অন্ধকারে সেই গাছটা থেকেই আওয়াজটা বা গানটা ভেসে আসছে, যখন মানুষজন নিজেদের ক্লান্তির জন্য বিশ্রাম নিচ্ছে বা আরাম নিচ্ছে। আমাদের প্রথম 11টা লাইন কমপ্লিট হয়ে গেল।